রিচ ড্যাড পুর ড্যাড। আপনারা দেখছেন অডিও বুক বাংলা। ধনীরা তাদের সন্তানদেরকে টাকা পয়সার ব্যাপারে কী শেখায় যা গরিব এবং মধ্যবিত্ত শ্রেণী শেখায় না। আমরা আজকে দেখব অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ের আমরা কয়েকটি পৃষ্ঠা পড়েছি। আজকে দেখব অষ্টম অধ্যায়ের বাকি পৃষ্ঠাগুলো। তো চলুন আমরা চলে যাই অষ্টম অধ্যায়ের বাকি পৃষ্ঠাগুলো দেখার জন্য। আমরা যেটুকু পড়েছিলাম এরপর থেকে আমরা শুরু করব। আজকে আমরা দেখব অষ্টম অধ্যায়ের, এর আগে কিন্তু আমরা এটুকু পড়েছিলাম। আজকে দেখব এখান থেকে। তারা তাদের আর্থিক প্ল্যানার অথবা অ্যাকাউন্ট্যান্ট অথবা স্টক ব্রোকারেজের কাছে যায় এবং একটা টাটকা সুষম পোর্টফোলিও কেনে। এখানে সিডি, লো ইন বন্ড, যে বন্ড থেকে কম আমদানি হয়, এবং মিউচুয়াল ফান্ড, যেগুলো একই ধরনের মিউচুয়াল ফান্ডের মধ্যে আদান প্রদান করা যায়, এবং কিছু ব্যক্তিগত স্টকে প্রচুর নগদ গচ্ছিত রাখে। এটা নিরাপদ ও বিচক্ষণ পোর্টফোলিও, কিন্তু এটা জেতার পোর্টফোলিও নয়। এটা এমন একজন পোর্টফোলিও যে হারতে চায় না। আমাকে ভুল বুঝছেন, এটা বোধহয় 70% জনসংখ্যার জন্য অপেক্ষাকৃত ভালো পোর্টফোলিও এবং ভয়াবহও বটে, কারণ কোনো পোর্টফোলিও না থাকার চেয়ে একটি নিরাপদ পোর্টফোলিও থাকা অনেক ভালো। যে নিরাপদ পছন্দ করে তার জন্য এক দারুণ পোর্টফোলিও, কিন্তু সাবধানে খেলা বা বিনিয়োগ পোর্টফোলিও ও সুষম রাখা সফল বিনিয়োগকারীদের খেলা নয়। আপনার যদি অল্প অর্থ থাকে আর আপনি ধনী হতে চান, প্রথমে আপনাকে দৃষ্টি নিবন্ধন করতে হবে। ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন না। আপনি যদি কোনো সফল লোকের শুরুটা দেখবেন তারা সুসামঞ্জস্য ছিলেন না। সুসামঞ্জস্য মানুষ কোথাও যেতে পারে না, এরা এক জায়গায় দাঁড়িয়ে থাকে। অগ্রগতির জন্য ভারসাম্য হারাতে হয়। তাহলে আপনি কিভাবে এগিয়ে যাওয়া শিখবেন? থমাস এডিসন সুসামঞ্জস্য ছিলেন না, তিনি কেন্দ্রীভূত ছিলেন। বিল গেটস সুসামঞ্জস্য ছিলেন না, তিনি কেন্দ্রীভূত ছিলেন। ডোনাল্ড ট্রাম্প কেন্দ্রীভূত ছিলেন না। জর্জ প্যাটন ও ট্যাঙ্কে ছড়িয়ে ব্যবহার করেননি, তিনি ওগুলোকে জার্মান লাইনের দুর্বল জায়গাগুলোকে কেন্দ্রীভূত করে উড়িয়ে দিয়েছিলেন। ফরাসিরা ম্যাগিনট লাইনের সর্বোচ্চ গুলি চালিয়েছিলেন, আর তার পরিণাম কী হয়েছিল তা জানেন। আর যদি ধনী হওয়ার কিছুমাত্র ইচ্ছা থাকে, অবশ্যই নিজেকে কেন্দ্রীভূত করুন। অল্প কয়েকটি ঝুড়িতে অনেকগুলো ডিম রাখুন। গরিব আর মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা যা করে তা করবেন না। অল্প কয়েকটি ডিম তারা অনেকগুলো ঝুড়িতে ছড়িয়ে রাখে। আপনি যদি হারাতে ঘৃণা করেন, সাবধানে খেলুন। যদি আপনাকে দুর্বল করে দেয়, সাবধানে খেলুন। সামঞ্জস্যপূর্ণ বিনিয়োগ করুন। আপনার বয়স যদি 25 বছর হয় আর আপনি যদি ঝুঁকি নিতে ভয় পান, নিজেকে বদলাবার দরকার নেই। সাবধানে খেলুন, কিন্তু তাড়াতাড়ি শুরু করুন। আপনার বাসার ডিমগুলো আগে থেকেই জোগাড় করতে শুরু করুন, কারণ এতে সময় লাগবে। কিন্তু আপনি যদি স্বাধীনতার স্বপ্ন থাকে, ইঁদুর থেকে আপনি যদি মুক্তি চান, আপনাকে নিজেকে যে প্রশ্নটা প্রথমে করতে হবে তা হচ্ছে, আমি অসফলতার কি প্রতিক্রিয়া দেখাবো? যদি অসফলতা আপনাকে জেতার প্রেরণা দেয়, তাহলে হয়তো আপনার চেষ্টা করা উচিত। তবে এতে হয়তো শব্দটা আছে। যদি অসফলতা আপনাকে দুর্বল করে বা আপনার মেজাজ খারাপের কারণ হয়, যেমন কিছু খেয়ালি লোকদের হয়, যারা নিজেদের মনোভূত জিনিস না পেলেই প্রতিবার মামলা দায়ের করবার জন্য অ্যাটর্নি ডাকে, তাহলে আপনি সাবধানে খেলুন। আপনার দিনের বেলায় চাকরি রাখুন অথবা বন্ড বা মিউচুয়াল ফান্ড কিনুন, কিন্তু মনে রাখুন এই আর্থিক ব্যবস্থায় ঝুঁকি আছে, যদিও তারা অপেক্ষাকৃত নিরাপদ। আমি টেক্সাস, টার্কেনটান এদের উল্লেখ করে এইসব কথা বলছি, কারণ সম্পত্তির তালিকা বৃদ্ধি বাস্তবিকই সহজ। এতে কোনো বিষয়ে স্বাভাবিক ক্ষমতার প্রয়োজন হয় না। এর জন্য প্রচুর পড়াশোনার দরকার নেই। 5ম শ্রেণী অঙ্কই যথেষ্ট। কিন্তু সম্পত্তি বৃদ্ধির একটি উচ্চ মনোভাবের খেলা। এর জন্য সাহস, ধৈর্য এবং অসফলতার প্রতি অসাধারণ দৃষ্টিভঙ্গির প্রয়োজন।
পরাজিতরা অসফলতাকে এড়িয়ে যায় আর সফলতা পরাজিতদের বিজেতা পরিবর্তন করে। অ্যালামোর কথা মনে রাখুন। দ্বিতীয় কারণ হচ্ছে সংখ্যাকে সন্দেহ বা জয় করা। আকাশ ভেঙে পড়েছে। আমরা বেশিরভাগ সেই ছোট্ট মুরগির গল্প জানি, যে চারিপাশে দৌড়ে গোলাবাড়ির সবাইকে আসন্ন বিপদ সম্পর্কে সাবধান করে বেড়াচ্ছিল। আমরা সবাই এরকম লোকদের জানি। আমাদের সবার মধ্যে এই ছোট্ট মুরগি আছে। আর যেমন আমি আগেই বলেছি, বিষণ্ণ ব্যক্তি আসলে একটা ছোট্ট মুরগি। যখন ভয় আর দ্বিধায় মেঘ আমাদের ভাবনাকে আচ্ছন্ন করে, আমরা সবাই এরকম ছোট্ট মুরগির মতন অনুভব করি। আমাদের প্রত্যেকের মনে নানা দ্বিধা থাকে। আমি বুদ্ধিমান নই, আমি যথেষ্ট ভালো নই, অমুক আমার চেয়ে ভালো। আমাদের দ্বিধা বা আশঙ্কা আমাদের অচল করে দেয়। আমরা যদি খেলতে থাকি, কি হবে যদি আমি ঠিক বিনিয়োগ করার পরে অর্থনৈতিক ভেঙে পড়ে? অথবা কি হবে যদি আমি নিয়ন্ত্রণ রাখতে না পারি এবং আমি একটি পয়সা ফেরত দিতে না পারি? অথবা আমাদের বন্ধু প্রিয়জনরা আমি না চাইলে ও আমাদের দোষ ত্রুটি মনে করিয়ে দেবে। তারা প্রায়ই জিজ্ঞেস করেন, আপনার কেন মনে হয় আপনি এটা করতে পারবেন? অথবা এটা যদি এত ভালো পরিকল্পনা হয়ে থাকে, এটা অন্য কেউ ভাবেনি কেন? অথবা এটা কখনোই সফল হবে না। আপনি জানেন না আপনি কি বলছেন। এই সংখ্যার কথাগুলো এক এক সময় এত সরব হয়ে ওঠে যে আমরা কাজ করতে ভয় পাই। এক অস্বস্তিকর অনুভব হয়, ঘুমের ব্যাঘাত ঘটে, সামনে এগিয়ে যেতে পারি না। তাই আমরা যা নিরাপদ তাই নিয়ে থাকি আর সুযোগ আমাদের পাশ কাটিয়ে চলে যায়। আমরা জীবনকে এগিয়ে যেতে দেখি, অথচ আমরা হতবুদ্ধি হয়ে বসে থাকি। আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় এরকম অনুভব করি, কেউ বেশি কেউ কম। ফেডেরিক মেগেলান মিউচুয়াল ফান্ড পিটার লিক্স আকাশ ভেঙে পড়ার সাবধানতাকে গোলমাল বলে উল্লেখ করেন। আমরা সবাই সেই গোলমাল শুনতে পাই। গোলমাল বা বিশৃঙ্খলার শব্দ আমাদের মাথার ভিতর সৃষ্টি হয় অথবা বাইরে থেকে আসে। প্রায় বন্ধু, পরিবার, সহকর্মী বা প্রচার মাধ্যম থেকে এগুলো শোনা যায়। লিঞ্চ বলেন, 1950-এর দশকে নিউক্লিয়ার যুদ্ধের আশঙ্কা খবরের এত বেশি ছিল যে লোকেরা নির্ভরযোগ্য ছাউনি তৈরি করতে শুরু করেছিল। তারা যদি নিরাপদ আশ্রয় না বানিয়ে বুদ্ধি খাটিয়ে সেই পয়সা বাজারে বিনিয়োগ করত, তাহলে হয়তো আজ আর্থিকভাবে স্বাধীন হতে পারত। যখন কয়েক বছর আগে লস অ্যাঞ্জেলেসে দাঙ্গা হচ্ছিল, সারা দেশে বন্দুক বিক্রি বেড়ে গিয়েছিল। ওয়াশিংটন স্টেট হ্যামবার্গের মাংস খেয়ে এক ব্যক্তি মারা যাওয়া আর অ্যারিজোনার স্বাস্থ্য দপ্তর সমস্ত রেস্তোরাঁ গরু মাংস ভালো করে রান্না করার আদেশ দেয়। একটা ঔষধ কোম্পানি জাতীয় টিভিতে বিজ্ঞাপন দেখায় যে লোকদের ফ্লু হচ্ছে। এটা দেখানো হয় ফেব্রুয়ারি মাসে। লোকেদের সর্দি কাশি বেড়ে যায় আর সাথে সাথে তাদের সর্দির ওষুধও বিক্রি বৃদ্ধি পায়। বেশিরভাগ লোক দরিদ্র, কারণ যখন বিনিয়োগের কথা ওঠে, পৃথিবী ভর্তি ছোট্ট মুরগিরা চারিধারে দৌড়ে বেড়ায় আর চিৎকার করে আকাশ ভেঙে পড়েছে। আর ছোট্ট মুরগিরা প্রভাব ফেলতে পারে, কারণ আমরা সবাই একটা ছোট্ট মুরগি। মনের আশঙ্কা ও ভীতিতে যাতে গুজব ও নৈরাজ্যের প্রভাব না পড়ে, সেই জন্য প্রয়োজন প্রচুর মনোবল ও সাহসিকতা। 1992-এ আমার এক বন্ধু রিচার্ড বস্টন থেকে আমার স্ত্রী আর আমার সাথে ফিনিক্স দেখা করতে এসেছিল। সে আমার স্টক আর রিয়েল এস্টেটের কাজ দেখে প্রভাবিত হয়েছিল। ফিনিক্সের রিয়েল এস্টেটের দাম তখন নৈরাজ্যকর। আমরা দুদিন ধরে তাকে দেখছিলাম, যে ক্যাশ ফ্লোর জন্য এবং পুঁজি বাজারের জন্য এক দারুণ সুযোগ। তখন আমার স্ত্রী আর আমি রিয়েল এস্টেটের এজেন্ট ছিলাম না, আমরা বিশুদ্ধ বিনিয়োগকারী ছিলাম। একটা রিসোর্ট কমিউনিটির ইউনিটি পছন্দ করার পর আমরা একজন এজেন্টকে ফোন করলাম। সে বিকেলেই ওই এজেন্ট তাকে ওটা বিক্রি করে দিলেন। শহরের
একটা 2 শোবার ঘরের বাড়ি হওয়া সত্ত্বেও তার দাম ছিল মাত্র $42,000। তখন এই একই ধরনের ইউনিটের দাম ছিল $65,000। তারা এটা একটা ভালো সওদা মনে হয়েছিল। উত্তেজিত হয়ে সে সেটাকে কিনে বোস্টনে ফিরে গিয়েছিল। 2 সপ্তাহ পরে এজেন্টটি আমাকে ফোন করে জানালো যে আমাদের বন্ধুটি সেই সম্পত্তি কেনা অনুচ্ছিক। আমি তৎক্ষণাৎ কারণ জানার জন্য ফোন করেছিলাম। সে যা বলল তা হচ্ছে যে সে তার প্রতিবেশীর সাথে কথা বলেছে এবং তিনি বলেছেন এই বেচাকেনাটা ভালো হচ্ছে না, তাকে খুব চড়া দাম দিতে হচ্ছে। আমি রিচার্ডকে জিজ্ঞাসা করেছিলাম তার প্রতিবেশী বিনিয়োগকারী কিনা। রিচার্ড বলেছিল না। যখন আমি জিজ্ঞাসা করলাম কেন সে ওর কথা শুনছে, রিচার্ড নিজের পক্ষ সমর্থনে বলেছিল সে আরও কয়েকটা ভূসম্পত্তি দেখতে চায়। ফিনিক্সের রিয়েল এস্টেটের বাজার ঘুরে দাঁড়ানোর আর 1994-তে ওই ছোট্ট ইউনিটের মাসিক ভাড়া হলো $1,000 আর শীতের চরমে ভাড়া হলো $2,500 করে। 1995 এই ইউনিটের মূল্য $95,000 ছিল। শুধু $5,000 দিয়ে রিচার্ড ইঁদুর দৌড়ের বাইরে যাবার চেষ্টা শুরু করতে পারত। আজকে এখন তার কিছুই নেই, আর ফিনিক্সের সওদাগুলো এখনও রয়েছে। শুধু আপনাকে আরও বেশি খুঁজতে হবে। রিচার্ডের পিছিয়ে যাওয়া আমার অবাক করেনি। একে বলে ক্রেতার অনুতাপ, আর এটা আমাদের সবাইকে প্রভাবিত করে। এই সংখ্যাগুলো আমাদের গ্রাস করে। ছোট্ট মুরগিটা জিতে যায় আর স্বাধীনতার একটু সুযোগ যায় হারিয়ে। আরেকটা উদাহরণ, আমি সিডির বদলে ট্যাক্স লিয়েন সার্টিফিকেটের আমার সম্পত্তি অংশ রাখি। আমার পয়সার উপর আমি বছরে 17% করে সুদ পাই, যা ব্যাংকের প্রভাবিত 5%-এর বেশি। এই সার্টিফিকেটগুলো রিয়েল এস্টেট দিয়ে সুরক্ষিত আর জাতীয় আইন দ্বারা ভালো মতন সুরক্ষিত। অবশ্য এগুলো সহজে নগদ টাকা পরিণত করা যায় না, তাই আমি তাদের 2 থেকে 7 বছরের সিডি হিসাবে গণ্য করি। আমি যখনই কাউকে বলি যে আমি এইভাবে বিনিয়োগ করছি, বিশেষ করে তাদের যদি সিডিতে পয়সা থাকে, তারা বলে ওটা ব্যাপারটা ঝুঁকিপূর্ণ। তারা আমাকে বোঝায় আমার কেন এরকম করা উচিত নয়। আমি যখন তাদের জিজ্ঞাসা করি কোথা থেকে এরকম ধারণা হচ্ছে, তারা বলে কোনো এক বন্ধুর বিনিয়োগের পত্রিকা থেকে তারা জেনেছে। তারা নিজেরা কখনো এটা করেনি, আর যারা এটা করতে চেয়েছে তাদের এই কাজে বিরতি থাকতে কারণ বোঝাচ্ছে। আমি সব থেকে কম সুদ পাই তা 17%, কিন্তু যারা ভীত শঙ্কিত তারা 5% মেনে নিতে প্রস্তুত। সংখ্যার দাম দিতে হয় বইকি। আমার বক্তব্য হচ্ছে এই সংখ্যা আর সন্দেহ বেশিরভাগ লোককে গরিব করে রেখেছে এবং তারা সাবধানে খেলছে। বাস্তব জগতে অপেক্ষা করে আছে আপনার ধনী হবার জন্য। শুধু একটা ব্যক্তির আশঙ্কা তাদের দরিদ্র করে রেখেছে। যেমন আমি বলেছি, ইঁদুর দৌড় থেকে বেরোনো প্রায়োগিক দিক থেকে সোজা। এর জন্য অনেকে পড়াশোনার দরকার হয় না, কিন্তু এই আশঙ্কাগুলো বেশিরভাগ মানুষকে পঙ্গু করে দেয়। সন্দেহপ্রবণ মানুষ কখনোই জেতে না। ধনবান বাবা বলেছেন, যাচাই না করা আর ভয় সন্দেহ বা ব্যতিরেকের সৃষ্টি করে। সন্দেহপ্রবণ মানুষকে সমালোচনা করে আর বিজেতারা বিশ্লেষণ করে। এটা তার একটা প্রিয় উক্তি ছিল। ধনবান বাবা বুঝিয়েছিলেন, সমালোচনা অন্ধ করে দেয় আর বিশ্লেষণ চোখ খুলে দেয়। বিশ্লেষণ বিজেতাদের বুঝিয়ে দেয় যে সমালোচনা অন্ধ, আর সেই সব সুযোগ যা বাকিরা দেখতে পায়নি তারাও বিশ্লেষণের মাধ্যমে বিজেতারা দেখতে পায়। এইভাবে অন্যরা যা সুযোগে বঞ্চিত হয়েছে তারা তার সফলতার চাবিকাঠি খুঁজে পায়। যে আর্থিক স্বাধীনতা বা মুক্তি খুঁজতে তার কাছে রিয়েল এস্টেট একটা ক্ষমতাশীল বিনিয়োগের মাধ্যম। এটা একটা অভূতপূর্ব বিনিয়োগের যন্ত্র। তবু যতবার আমি রিয়েল এস্টেটকে একটা বাহন হিসাবে উল্লেখ করেছি, আমি প্রায় শুনেছি আমি টয়লেট সারাতে চাই না। এটাকে পিটার লিক্স গোলমাল বা বিশৃঙ্খলায় শব্দ বলে উল্লেখ করেছেন। এটাকে আমার ধনবান বাবা বলবেন সন্দেহপ্রবণ মানুষের কথা, যারা সমালোচনা করে অথচ বিশ্লেষণ করে না, যারা চোখ খুলে দেখে বরং সন্দেহ আর ভয় দিয়ে বুদ্ধি খাটানো বন্ধ করে দেয়। তাই যখন কেউ বলে আমি টয়লেট সারাতে চাই না, আমি
প্রত্যুত্তরে বলতে চাই, আপনার কেন মনে হয় আমি সারাতে চাই? তারা বলতে চাইছে যে একটা টয়লেট তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি ইঁদুর দৌড় থেকে মুক্তির কথা বলছি, আর তারা টয়লেটের তাদের দৃষ্টি কেন্দ্রীভূত করেছে। এই চিন্তার ধরন বেশিরভাগ লোককে দরিদ্র করে রাখে। তারা বিশ্লেষণ করার পরিবর্তে সমালোচনা করে। আমি চাই না কথাটি তোমার সফলতার চাবি আছে। ধনবান বাবা বললেন, কারণ আমিও টয়লেট সারাতে চাই না। আমি এমন একজন প্রপার্টি ম্যানেজার খোঁজ করি যে টয়লেট সারাতে পারে। আর ভালো প্রপার্টি ম্যানেজার খুঁজে পেলে সে আমার বাড়ি আর অ্যাপার্টমেন্টের ব্যবসা দেখে আমার ক্যাশ ফ্লো বেড়ে যায়। কিন্তু আরও গুরুত্বপূর্ণ হচ্ছে, একজন ভালো প্রপার্টি ম্যানেজার আমাকে আরও অনেক রিয়েলিটি এস্টেট কেনার সুযোগ দেয়, কারণ আমাকে আর তার টয়লেট সরাতে হয় না। একজন বড় প্রপার্টি ম্যানেজার খুঁজে বার করা আমার কাছে রিয়েল এস্টেটের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একজন ভালো প্রপার্টি ম্যানেজার প্রায় বড় বড় কেনাবেচার খবর রিয়েল এস্টেটের এজেন্টের আগে পায়, যা তাদের আরও মূল্যবান করে তোলে। ধনবান বাবা এই কথাটি বোঝাতে চেয়েছিলেন যে, অর্থাৎ আমি চাই না কথাটি তোমার সাফল্যের চাবি থাকে। যেহেতু আমিও টয়লেট সারাতে চাই না, কিন্তু আমি চিন্তা করি কি করে আরও রিয়েল এস্টেট কেনা যায় এবং আমার ইঁদুর দৌড় থেকে বেড়ানো ত্বরান্বিত করা যায়। যে সব লোকেরা বলতে থাকে আমি টয়লেট সারাতে চাই না, প্রায় তারা তাদের নিজেদের ক্ষমতাবান বিনিয়োগ বাহনকে ব্যবহার করা থেকে বঞ্চিত করে। তাদের কাছে স্বাধীনতার চেয়ে টয়লেট বেশি গুরুত্বপূর্ণ। স্টক মার্কেট, আমি প্রায় লোকেদের বলতে শুনি আমি অর্থ হারাতে চাই না। বেশ, তাদের এমন কেন মনে হয় আমি বা অন্য কেউ অর্থ হারাতে ভালোবাসি? তারা টাকা বানাতে পারে না কারণ তারা অর্থ হারাবে না ঠিক করেছে। বিশ্লেষণ করার পরিবর্তে তারা তাদের মস্তিষ্ককে আরেকটা ক্ষমতাশীল বিনিয়োগের বাইন স্টক মার্কেটের থেকে বঞ্চিত রেখেছে। ডিসেম্বর 1990-এ আমি আমার বন্ধুর সাথে পাড়ার গ্যাস স্টেশনের কাছ দিয়ে যাচ্ছিলাম। তিনি হঠাৎ মুখ তুলে দেখলেন যে তেলের দাম বেড়ে যাচ্ছে। আমার বন্ধু অত্যন্ত দুশ্চিন্তা করেন এবং তিনি একটা ছোট্ট মুরগি, কারণ তার কাছে আকাশ সবসময় ভেঙে পড়েছে আর তার মাথায় ভেঙে পড়েও। আমরা যখন বাড়ি পৌঁছালাম, তিনি আমাদের পরিসংখ্যানের মাধ্যমে দেখালেন পরের কয়েক বছরে তেলের দাম কেন বেড়ে যাবে। আমি আগে কখনো এইসব পরিসংখ্যান দেখিনি, যদিও আমি একটা চালু তেলের কোম্পানি অনেকগুলো শেয়ারের মালিক। এই খবরের সাথে সাথে আমি খোঁজ করলাম এবং একটু নতুন তেলের কোম্পানি খোঁজ পেলাম যার মূল্য ন্যায্য থেকে কম। এরা সব কয়েকটা তেলের ভাণ্ডারের সন্ধান পেয়েছে। আমার ব্রোকার ওই নতুন কোম্পানি নিয়ে উত্তেজিত এবং আমি প্রতি শেয়ারে 65 সেন্টের দরে 15,000 শেয়ার কিনেছিলাম। ফেব্রুয়ারি 1997-এ আমি, সেই বন্ধু আর আমি এই গ্যাস স্টেশনের পাশ দিয়ে যাচ্ছিলাম। তেলের মূল্য প্রতি গ্যালনে প্রায় 15% বেড়ে গেছে। আবার সেই ছোট্ট মুরগি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল এবং অভিযোগ করেছিল। আমি হাসলাম, কারণ 1997-তে সেই ছোট্ট তেলের কোম্পানি তেল পেয়েছিল আর সেই 15,000 শেয়ারের দাম বেড়ে গিয়ে $3 প্রতি শেয়ার হয়ে গিয়েছিল। আর সে টিপসও সেই আমাকে প্রথম দিয়েছিল। আর আমার বন্ধুর কথা সত্যি হলে তেলের দাম বাড়তেই থাকবে। বিশ্লেষণ করার পরিবর্তে এই ছোট্ট মুরগিরা তাদের মনের দরজা বন্ধ করে দেয়। যদি বেশিরভাগ লোক বুঝতো স্টক মার্কেট বিনিয়োগ স্টপ কী করে কাজ করে, তাহলে আরও বেশি লোক না হারার জন্য বিনিয়োগ না করে জেতার জন্য বিনিয়োগ করতেন। স্টপ একটা কম্পিউটারের নির্দেশ বা দাম পড়ে যেতে শুরু হওয়া মাত্রই আপনার স্টককে নিজে থেকে বিক্রি করে দেয়, যাতে করে আপনার যৎসামান্য আরও কিছু লাভ বাড়ে। যাতে হারানোর ভয় পায় তাদের জন্য এটা একটা মহাযন্ত্র। যখন আমি লোকদের চাওয়ার ইচ্ছা ছেড়ে আমি চাই না কে কেন্দ্রীভূত হতে দেখি, আমি বুঝি তাদের মাথা বিশৃঙ্খলা শব্দ নিশ্চয়ই বেড়ে গিয়েছে। ছোট্ট মুরগি তাদের মস্তিষ্ক দখল করে নিয়েছে। তারা চেঁচাচ্ছে, আকাশ ভেঙে পড়েছে আর টয়লেট ভেঙে যাচ্ছে। তাই তারা আমি চাই না এটা এড়িয়ে যায়, কিন্তু তার বদলে একটা বিরাট মূল্য দিতে হচ্ছে। তারা হয়তো জীবনেও যা চায় তা পায় না।
ধনবান বাবা আমাকে ছোট্ট মুরগি দেখার এক দৃষ্টিভঙ্গি দিয়েছিলেন। কর্নেল সাঙ্গার যা করেছিলেন ঠিক তাই করো। 65 বছর বয়সে তিনি তার ব্যবসা হারিয়ে সোশ্যাল সিকিউরিটি চেকের ভরসায় জীবন শুরু করেছিলেন। এটা যথেষ্ট ছিল না, তিনি সারা দেশ ঘুরে তার মুরগি ভাজার রেসিপি বিক্রি করতে শুরু করেছিলেন। একটা সম্মতিসূচক হ্যাঁ শোনার আগে তাকে অসংখ্যবার তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। অথচ তিনি শেষে এমন এক বয়সে পৌঁছলে মাল্টিমিলিয়নের পরিণত হয়েছিলেন যখন বেশিরভাগ লোক ব্যবসা ছাড়ার কথা ভাবে। তিনি একজন সাহসী ও নাছোড়বান্দা ব্যক্তি ছিলেন। ধনবান বাবা হারল্যান্ড সাঙ্গার সম্বন্ধে বলেছিলেন, সুতরাং আপনি যখন দ্বিধায় থাকবেন তখন অথবা একটু ভয় পাবেন, কর্নেল সাঙ্গুর নিজের মনের ছোট্ট মুরগির যে দশা হয়েছিল তাই করুন। তিনি এটা ভেজে ফেলেছিলেন। তৃতীয় কারণ হচ্ছে কুড়েমি। ব্যস্ত লোকেরা প্রায় সব কিছুই কুড়ে হয়। আমরা সবাই এমন ব্যবসায়ীদের গল্প শুনেছি যে অর্থ রোজগার করার জন্য প্রচণ্ড পরিশ্রম করে কাজ করে তার স্ত্রী ও সন্তানদের জীবন ধারণের ভালো ব্যবস্থা করার জন্য সে পরিশ্রম করে কাজ করে দীর্ঘ সময় সে অফিসে কাটায়, আর সপ্তাহান্তে অফিসের কাজে সে বাড়িতেও নিয়ে আসে। এই দিন সে বাড়ি ফিরে দেখে বাড়ি খালি, তার স্ত্রী বাচ্চাদের নিয়ে চলে গেছে। সে জানতো যে তার স্ত্রীর সাথে তার সমস্যা চলছে, কিন্তু সম্পর্কটা আরও দৃঢ় করার চেষ্টা করার বদলে সে কাজে ব্যস্ত থাকত। সে আতঙ্কিত হয়ে উঠল, তার কাজ করার ক্ষমতার অবনতি হতে থাকলো আর তার চাকরি চলে গেল। আজকাল আমরা এমন মানুষের সাথে দেখা হয় যারা তাদের সম্পত্তি দেখাশোনা করতে পারে না কারণ তারা ব্যস্ত। আবার এমন লোকও রয়েছে যারা অত্যাধিক ব্যস্ত থাকায় স্বাস্থ্যের দিক নজর দিতে পারে না। কারণটা একই, তারা ব্যস্ত এবং তারা ব্যস্তই থাকে যাতে বাস্তবতার অজুহাতে তারা যেন সত্যের মুখোমুখি হতে চায় না, সেটা এড়িয়ে যেতে পারে। একথা কাউকে বলে দিতে হয় না, অভ্যন্তরের গভীরে তারা জানে। আপনি যদি তাদের মনে করিয়ে দেন, তারা প্রায় সময় রাগ ও বিরক্তি প্রকাশ করে। তারা যদি কাজ নিয়ে বা সন্তানদের নিয়ে ব্যস্ত না হয় তখন তারা ব্যস্ত থাকে টিভি দেখতে, মাছ ধরতে, গল্ফ খেলতে বা বাজার করতে। যদিও অভ্যন্তরের গভীরে তারা জানে যে তারা গুরুত্বপূর্ণ কিছু এড়িয়ে যাচ্ছে। এটাই অতি পরিচিত কুড়েমির লক্ষণ, আর এই কুড়েমি তাদের বাস্তবতা থেকেই আসে। তাহলে কুড়েমির প্রতিকার কি? উত্তর হলো একটু লোভ। আমাদের মধ্যে অনেকে বড় হয়েছে এই ধারণা নিয়ে যে লোভ বা তীব্র আকাঙ্ক্ষা খারাপ, লোভী লোকেরা খারাপ। আমার মা বলতেন, তবু আমাদের সকলের ভিতর সুন্দর জিনিস, নতুন জিনিস, উত্তেজক জিনিস পাবার আকুল আকাঙ্ক্ষা থাকে। সে আকাঙ্ক্ষার আবেগকে নিয়ন্ত্রণ রাখার জন্য মা বাবারা প্রায় অপরাধবোধের অনুভূতি দিয়ে সে আকাঙ্ক্ষা আবেগ চাপা দেওয়ার পথ বের করেন। তুমি শুধু তোমার কথা চিন্তা করো। তুমি কি জানো না আমাদের আর কোনো ভাই বোন আছে? এটা আমার মায়ের একটা প্রিয় উক্তি ছিল। অথবা তুমি চাও আমি তোমাকে ওটা কিনে দিই, এটা তোমার বাবার প্রিয় ছিল। তোমার কি মনে হয় আমরা পয়সা দিয়ে তৈরি? অর্থ কি গাছে ফলে? আমরা বড়লোক নয়, তুমি জানো। শুধু শব্দ নয়, রাগ আর অপরাগবোধ যে অনুভূতি এই শব্দগুলোর সাথে
মিশে থাকতো, এগুলো আমার উপর প্রভাব ফেলতো, অথবা তার উল্টো অপরাধবোধের জাল একরকম ছিল। আমি আমার জীবনের সব কিছু ত্যাগ করেছি তোমার এটা কিনে দেওয়ার জন্য। আমি তোমায় এটা কিনে দিচ্ছি কারণ আমি যখন ছোট ছিলাম আমি এই সুবিধা পাইনি। আমার এক প্রতিবেশী সম্পূর্ণ দেউলিয়া, কিন্তু তার গাড়ি গ্যারেজে রাখতে পারে না। গ্যারেজটা তার বাচ্চাদের জন্য খেলনা দিয়ে ভরা। এই আদুরো সন্তানরা যা চায় তাই পায়। আমি ওদের চাহিদা বেদনা অনুভব করতে চাই না। ওর প্রতিদিনের উক্তি। তিনি তার সন্তানদের কলেজের জন্য বা নিজের অবসরের জন্য কিছুই আলাদা করে রাখেননি, কিন্তু তার সন্তানরা যেভাবে যা খেলনা তৈরি হয়েছে পেয়েছে। তিনি সম্প্রতি ডাকে একটা ক্রেডিট কার্ড পেয়ে তার ছেলেমেয়েদের লাস ভেগাস বেড়াতে নিয়ে গেছেন। আমি এটা তার সন্তানদের জন্য করছি। এই ছিল তার ত্যাগের উক্তি। ধনবান বাবা আমার ক্ষমতা নেই কথাটাকে বিরক্ত বোধ করতেন। আমার বাড়িতে একটা শব্দ শুনতাম, পরিবর্তে আমার ধনবান বাবা তার ছেলেমেয়েদের কাছে শুনতে চেয়েছিল কি করে এটা করা যায়। ওর যুক্তি ছিল আর আমার ক্ষমতা নেই এই কথাটা মস্তিষ্কের ক্ষমতাকে রুদ্ধ করে দেয়। এটা আর চিন্তা করতে পারে না কি করে এটা করতে পারি। এই উক্তিটি মস্তিষ্ককে সজাগ করে তুলে উত্তর খোঁজায় ভাবনা চিন্তা করতে বাধ্য করে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি অনুভব করেছিলেন আমার ক্ষমতা নেই কথাটা মিথ্যে। আর মানুষের প্রাণশক্তি তো জানে মানুষ প্রাণশক্তি অত্যন্ত ক্ষমতাশীল। তিনি বললেন এটা জানে যে এটা সব কিছু করতে পারে। একটা অলস মনের অধিকারী যখন বলে আমার ক্ষমতা নেই, তার ভিতরে একটা দ্বন্দ্ব দেখা দেয়। তার আত্মা ক্রুব্ধ হয়ে যায় আর তার অলস মন তার এই মিথ্যা নিশ্চয়তা নিশ্চয়ই ঢাকতে চায়। আত্মা চিৎকার করতে থাকে, জিমে গিয়ে ব্যায়াম করা যাক, এসো জিমে গিয়ে ব্যায়াম করা যাক। অলস মন বলে ধনীরা লুবি, তাছাড়া এতে প্রচুর ঝামেলা, এটা নিরাপদ নয়, এতে অর্থাভাব হতে পারে। আমি এমনকি প্রচুর পরিশ্রম করে কাজ করছি, আমার কর্মক্ষেত্র প্রচুর কাজ। দেখুন আমার আজ রাতেই কত কাজ করতে হবে। আমার বয়সকাল সকালের মধ্যে এটা শেষ করতে বলেছেন। আমার ক্ষমতা নেই কথাটা দুঃখদায়কও বটে। এমন এক অসহায় বোধ যা থেকে তাকে নৈরাজ্য আর অবসাদ। উদাসীনতা হচ্ছে এমনই আরেকটা অর্থ। কি করে ক্ষমতা হবে কথাটা সম্ভাবনার রোমাঞ্চ আর স্বপ্নের দুয়ার খুলে দেয়। তাই ধনবান বাবা কি কিনতে চায় তা নিয়ে এত চিন্তিত ছিলেন না, কিন্তু কিভাবে কেনার সক্ষমতা হবে সেই চিন্তায় তাকে ভাবিয়ে তোলে, এবং সেই জন্যই তার এটা দৃঢ় মন আর প্রগতিশীল মানসিকতা গড়ে উঠেছিল। তাই তিনি মাইক আর আমাকে খুব সামান্যই দিয়েছিলেন। বরং তিনি জিজ্ঞাসা করতেন, তোমাদের এটা করার ক্ষমতা কি করে হবে? এর মধ্যে কি কলেজের শিক্ষক অন্তর্ভুক্ত ছিল যার খরচ আমরা নিজেরা বহন করছি? তিনি শুধু উদ্দেশ্য নয়, আকাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জন করার প্রণালী তিনি আমাদের শেখাতে চেয়েছিলেন। আজকাল সে সমস্যাটা আমি অনুভব করি, তা হলো কোটি কোটি মানুষ তাদের লোভ সম্পর্কে অপরাধবোধে ভোগে। এটা তাদের ছেলেবেলা থেকে একটা পুরনো ভাবনা দ্বারা নিয়ন্ত্রিত। তারা জীবনে শৌখিন জিনিস আকাঙ্ক্ষা করে। বেশিরভাগ মানুষ অবচেতন মন এমনভাবে নিয়ন্ত্রিত যে তারা বলে তুমি ওটা পেতে পারো না, অথবা ওটা তোমার সাধ্যাতীত, মানে হচ্ছে সাধ্যের বাহিরে। যখন আমি স্থির করলাম যে আমি ইঁদুর দৌড় থেকে বেরিয়ে আসবো, প্রশ্নটা ছিল যে কি করে আমাকে আর কাজ না করতে হবে না। আর আমার মন উত্তর আর সমাধান খুঁজতে থাকলো। সব থেকে কঠিন ছিল আমার অলস বাবা মার পুরনো চিন্তাধারা, যেমন আমাদের সামর্থ্য নেই, অথবা শুধু নিজের কথা চিন্তা করা বন্ধ করো, অথবা কেন তুমি অন্যদের কথা ভাবো না ইত্যাদির বিরুদ্ধে রুখে দাঁড়ানো।
এই ধরনের আরও অনেক কথা আমার লোভ চাপা দিয়ে ভেতরে অপরাধবোধ জাগিয়ে দেবার জন্য বলা হতো। তাহলে কি করে কুড়িমি কাটানো যায়? উত্তর হলো একটু লোভ। এটা সেই ওয়াইফাই রেডিও স্টেশন যার পুরো অর্থ হচ্ছে হোয়াইটস ইন ইটস ফর মি, হোয়াই ইন ইটস ফর মি। যে কোনো মানুষের সুস্থিরভাবে বসে নিজেকে প্রশ্ন করা উচিত, আমি যদি স্বাস্থ্যবান, আকর্ষণীয় ও সুন্দর দেখতে হই তাতে কি হবে? অথবা যদি আমাকে আরও কাজ করতে না হয়, অথবা আমার অপ্রয়োজন মাফিক অর্থ হাতে না পেলে আমি কি করব? একটু লোভ ছাড়া, আরও ভালো পাবার আকাঙ্ক্ষা ছাড়া প্রগতি হয় না। আমাদের পৃথিবী এগিয়ে যায় কারণ আমরা আরও ভালো প্রত্যাশা করি। আমরা স্কুলে যাই আর খেটে পড়াশোনা করি কারণ আমরা আরও ভালো কিছু চাই। যখনই আপনি দেখবেন আপনি এমন কিছু এড়িয়ে যাচ্ছেন যা আপনি জানেন আপনার কথা করা উচিত, তাহলে আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, এটাতে আমার জন্য কি আছে? একটু লোভী হন। আসলেই আলস্যের সবথেকে ভালো প্রতিকার। যে কোনো মাত্রাতিরিক্ত জিনিসের মতো অত্যাধিক বেশি লোভ ভালো না। তবে মনে রাখবেন, ওয়াল স্ট্রিট সিনেমাকে মাইকেল ডগলাস কি বলেছেন? অপরাধবোধ লোভের থেকেও খারাপ, কারণ অপরাধবোধ আত্মাকে আর শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়। ইলেনর রসবেল্টের বক্তব্য আমার সবচেয়ে প্রিয়। তুমি হৃদয় থেকে যা ঠিক মনে করো তাই করো, কারণ তোমার সমালোচনা হবেই। তুমি করলেও হবে, না করলেও হবে। চতুর্থ কারণ হচ্ছে অভ্যাস। আমার জীবন শিক্ষার চেয়ে বেশি অভ্যাসের প্রতিফলন। আর্নল্ড সোয়ার্জনেগর অভিনীত সিনেমা কোনেন দেখার পর আমার এক বন্ধু বলেছিল, তুমি সোয়ার্জনেগরের মতো একটা শরীর পেলে কি খুশি হব? বেশিরভাগ বন্ধুরা সম্মতিসূচক মাথা নাড়ল। আমি এও শুনি ও এক সময় সর্বসার ছিল। আরেক বন্ধু যোগ করলো, হ্যাঁ আমি তাই শুনেছি। আর এক বন্ধু বলল, আমি শুনেছি ওর প্রতিদিন জিমে গিয়ে ব্যায়াম করার অভ্যাস আছে। হ্যাঁ, আমি হলফ করে বলতে পারি ওকে করতেই হয়। না দলের সমালোচক বলল, আমার মনে হয় ও জন্ম থেকে ওই রকম। তাছাড়া আর্নল্ড সম্বন্ধে কথা বন্ধ করে চলো কিছু বিয়ার খাওয়া যাক। কিভাবে অভ্যাস আচরণকে নিয়ন্ত্রণ করে তার একটা উদাহরণ। আমার মনে আছে আমি আমার ধনবান বাবার কাছে ধনীর অভ্যাস সম্পর্কে জানতে চেয়েছিলাম। তিনি আমাকে সোজাসুজি উত্তর দেননি। তিনি যথারীতি উদাহরণের মধ্যে দিয়ে শেখাতে চেয়েছিলেন, তোমার বাবা কখন বিলের পয়সা দেন? ধনবান বাবা জিজ্ঞাসা করেছিলেন। মাসের প্রথমে। আমি বললাম, তারা কি কিছু বাকি আছে? তিনি জিজ্ঞাসা করেন, খুব কম। আমি বললাম, এটাই তার সংসারের প্রধান কারণ, এটাই তার সংগ্রামের প্রধান কারণ। ধনবান বাবা বললেন, ওর অভ্যাস খারাপ। তোমার বাবা আগে থেকে সবাই টাকা কড়ি দেন, তারপর যদি কিছু বাকি থাকে তাহলেই নিজেকে তা দেন। বেশিরভাগ সময় কিছুই থাকে না। আমি বললাম, কিন্তু তাতে তো বিলের অর্থ দিতেই হবে, তাই না? আপনি কি বলছেন তার বিলের পয়সা দেওয়া উচিত না? নিশ্চয়ই না। ধনবান বাবা বললেন, আমি দৃঢ়ভাবে বলছি বিলের অর্থ সময় মতো মেটানো উচিত। আমি শুধু নিজেকে প্রথমে অর্থ দেই, সরকারকে অর্থ দেবার আগে নিজেকে দিই। কিন্তু যদি আপনার যথেষ্ট পয়সা না থাকে কি হয়? আমি জিজ্ঞাসা করলাম, তখন আপনি কি করেন? একই। ধনবান বাবা বললেন, একই। আমি তাও নিজেকে আগে পয়সা দেব। যদি আমার পয়সা কম থাকে তাও। আমার সম্পত্তির তালিকা সরকারের চেয়ে আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমি বললাম, ওরা আপনার পিছু করে না? হ্যাঁ, তুমি যদি অর্থ না দাও। ধনবান বাবা বললেন, দেখো, আমি অর্থ দিতে বারণ করি না। আমি শুধু বলছি আমার অর্থ কম থাকলেও আমি নিজেকে আগে অর্থ দেই। কিন্তু আমি উত্তর দিলাম, আপনি কিভাবে এটা করেন? কিভাবে করি তা জরুরি নয়, প্রশ্ন হচ্ছে কেন করি। ধনবান বাবা বলেছিলেন, ঠিক আছে, কেন? প্রেরণা। ধনবান বাবা বললেন,
তোমার কি মনে হয় যে বেশি জোরে অভিযোগ করবে আমি না আমার পাওনাদার? আপনার পাওনাদাররা নিশ্চয়ই আপনার চেয়ে জোরে চিৎকার করবে। আমি যা স্পষ্ট মনে হচ্ছে তাই বললাম। যদি আপনাকে অর্থ না দেওয়া হয় আপনি নিশ্চয়ই কিছু বলবেন না। তাহলে দেখো, আমার নিজেকে অর্থ দেওয়ার পর আমার ট্যাক্স আর পাওনাদারদের অর্থ দেওয়ার চাপ এত বেশি হয় যে এটা আমাকে অন্যভাবে আয়ের পথ খুঁজতে বাধ্য করে। অর্থ দেবার চাপ প্রেরণায় পরিণত হয়। আমি অতিরিক্ত চাকরি করছি, অন্য কোম্পানি শুরু করেছি, স্টক মার্কেটে সওদা করেছি, সব কিছুই করেছি যাতে লোকেরা আমার দিকে না চেঁচায়। ওই চাপ আমার পরিশ্রম করে কাজ করিয়েছে, চিন্তা করতে বাধ্য করেছে, আর সর্বসাকুল্যে আমার পয়সার ব্যাপারে আরও বুদ্ধিমান ও আরও কর্মচঞ্চল করেছে। যদি আমি নিজেকে সব শেষে পয়সা দিতাম আমি কোনো চাপ অনুভব করতাম না, কিন্তু দেউলিয়াও হয়ে যেতাম। তাহলে গভর্নমেন্টের অথবা অন্য লোকদের যারা আপনার কাছে পয়সা পায় তাদের প্রতি ভয় আপনাকেই প্রেরণা দেয়। ঠিক বলেছ, ধনী বাবা বলেছিলেন। তুমি দেখো, গভর্নমেন্টের যারা বিলের পয়সা নেয় তারা অত্যন্ত উৎপ্রেরক হয়। সাধারণত সব বিল আদায়কারীরা এরকম। বেশিরভাগ লোক ওই উৎপীড়কদের কাছে আত্মসমর্পণ করে। তারা ওদের পয়সা দেয় কিন্তু নিজেদের কখনো দেয় না। তুমি 96 পাউন্ড ওজনের দুর্বল লোকের গল্প জানো নিশ্চয়ই, যার মুখে মুখে বালি ছুঁড়ে মারা হয়েছিল। আমি মাথা নাড়লাম। আমি ওজন তোলার আর শরীর গঠনের শিক্ষার ওই বিজ্ঞাপন আমার কমিক বইয়ে সব সময় দেখি। বেশিরভাগ লোক উৎপীড়কদের তাদের মুখে বালি ছোড়ার সুযোগ দেয়। আমি স্থির করেছিলাম উৎপীড়কদের প্রতি ভয়ানক আমি নিজেকে আরও শক্তিশালী করে তোলার জন্য ব্যবহার করব। অন্যরা আরও দুর্বল হয়ে যাবে। আমাকে অতিরিক্ত আরও টাকা বানানোর কথা ভাবতে বাধ্য করাটা যেন জিমিকে ওজন নিয়ে কাজ করার মতো। আমি যতবার আমার মানসিক পেশিগুলোকে পয়সার জন্য কাজ করার ততই আমি আরও শক্তিশালী হব। তখন আমি উৎপীড়কদের ভয় পাব না। আমার ধনবান বাবা যা বলেছিল তা আমার ভালো লেগেছিল। তাহলে যদি আমি আমাকে সব থেকে আগে পয়সা দিই তাহলে আমি আর্থিকভাবে শক্তিশালী হই, মানসিকভাবে এবং ধন সঞ্চয় বলশালী হই। ধনবান বাবা মাথা নাড়লেন। আর যদি আমি আমাকে সব থেকে শেষে অর্থ দেই অথবা না দেই আমি দুর্বল হয়ে যাব। তাই বস, ম্যানেজার, ট্যাক্স ক্যালকুলেটর, বিল কালেক্টর আর বাড়িওয়ালার মতো সারা জীবন ধরে আমার চারদিকে ঠেলতে থাকে, শুধু এই কারণে যে আমার ঠিকঠাকভাবেই টাকা জমানোর অভ্যাসটাই নেই। ধনবান বাবা মাথা নাড়লেন। ঠিক 96 পাউন্ড দুর্বল লোকটার মতো। আর পঞ্চম কারণ ঔদ্ধত্য হচ্ছে অহংকার আর অজ্ঞাততার সমন্বয়। আমি যা জানি আমার জ্ঞান আমার অর্থ উপার্জনে সাহায্য করে। যতবারই উদ্ধত হয়েছি আমার ক্ষতি হয়েছে, কারণ যখন আমি উদ্ধত হই আমি বিশ্বাস করি যে আমি জানি না তা গুরুত্বপূর্ণ নয়। ধনবান বাবা আমাকে প্রায় একথা বলতেন। আমি দেখেছি অনেকে নিজের অজ্ঞানতা লুকাবার জন্য ঔদ্ধতাকে ব্যবহার করেন। এটা প্রায় হয় যখন আমি আর্থিক স্টেটমেন্ট নিয়ে অ্যাকাউন্ট্যান্ট এমনকি অন্য বিনিয়োগকারীর সাথে আলোচনা করি। তারা আলোচনার মধ্যে তর্জন গর্জন করে এগোতে চায়, আর আমার কাছে এটা হয়ে যায় যে তারা কি বলছে তা তারা জানে না। তারা মিথ্যে কথা বলছে না, কিন্তু তারা সত্যিও বলছে না। পয়সা, অর্থ আর বিনিয়োগের জগতে এমন অনেক লোক আছে যাদের কোনো ধারণাই নেই তারা কি কথা বলছে। ব্যবসার বেশিরভাগ লোক ব্যবহৃত গাড়ির বিক্রেতার মতোই তীব্র চিৎকার করে শুধু বিক্রয়ের কথা বলতে চায়। আপনি যখন বুঝবেন যে আপনার কোনো একটি বিষয়ে জ্ঞান নেই, ওই বিষয়ে পারদর্শী ব্যক্তিকে খুঁজে বার করে অথবা ওই বিষয়ে একটা বই পড়ে নিজেকে শিক্ষিত করতে শুরু করুন। তারপরে আমরা দেখব শুরু করা। তা আমরা আজকে অষ্টম অধ্যায় আমাদের শেষ হলো। আপনারা যারা অষ্টম অধ্যায়ের দুটি পার্ট ছিল, অবশ্যই আপনারা অষ্টম অধ্যায়ের দুটি পার্ট শুনবেন, তাহলে
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। রিচ ড্যাড পুর ড্যাডে যারা রিচ ড্যাড পুর ড্যাডের অডিও বুক বাংলা শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এই টিপস এবং এই বইয়ের এগুলো ফলো করবেন, আপনারা চিন্তা ভাবনা করবেন, এটা আসলে আপনার নিজস্ব বিষয়। বইয়ে আছে ঠিক আছে, তারপর আপনি আপনার নিজের মতো করে চিন্তা ভাবনা করবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। তো এই বইয়ের মূল বিষয়টা ছিল ধনীরা তাদের সন্তানদের টাকা পয়সার ব্যাপারে কী শেখায় যা গরিব আর মধ্যবিত্ত শ্রেণী শেখায় না। তো অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।